এই 3 মাস জামাত এবং এনসিপি হট্টগোল করবে, ডিসেম্বরে হাসিনা নামবে নাকি, বাংলাদেশে ফিরবে, আওয়ামী লীগ নামবে। তার মানে কি আওয়ামী লীগকে ফেরানোর সমস্ত প্রেক্ষাপট তৈরি করতেছে জামাত এবং এনসিপি। ভাই বললেন পুলিশ সংস্কারের কথা, ইন্টারিমের সময় পুলিশের পোশাক সংস্কার হয়েছে, পোশাকের পরিবর্তন করে আপনি কোটি কোটি টাকা নষ্ট করলেন। আপনি কয়জন পুলিশকে পানিশমেন্ট দিয়েছেন, আপনি কয়জন বঞ্চিত কর্মকর্তাকে আপনি প্রমোশন দিয়েছেন। খেয়াল আছে আপনার? ওই সময় যিনি আইজিপি হয়েছিলেন, যিনি ডিএমপি কমিশনার হয়েছিলেন, তারা অতীতে মানে তারা মনে করলো যে এরা হয়তো মানে বিএনপি পরিবারের বা একসময় ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। শুধুমাত্র এই বঞ্চিত মানুষদেরকে আপনি এনসিপির পরামর্শে, জামাতের পরামর্শে বাদ দিয়ে দিলেন। এটি তো হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস বঞ্চিত মানুষদেরকে আরও বঞ্চিত করেছিল, এবং যারা যারা আওয়ামী লীগের সুবিধাভোগী তাদেরকে আরও বেশি প্রমোশন দিয়েছিল। তাদের প্ল্যান ছিল যে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের সুবিধাভোগী, এদেরকে তো ভয় দেখে কাজ করানো যাবে। এই চিন্তার জায়গা থেকে আপনার তাদেরকে সব রেখে দিল, মানে ওদের ভয় দেখিয়ে ওদের দিয়ে কাজ করাবে, মাথায় বন্দুক ঠেকিয়ে। এই জন্য তো আসলে ওদের কোনো পরিবর্তন হয়নি, পোশাকের পরিবর্তনটাই করলেন। এই দোষকে এখন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যেভাবে জামাত ইসলাম দেশকে অশান্ত করার চেষ্টা করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে। ইন্টারিমের সময় আমরা প্রতিদিন মব দেখেছি, অমুক শিক্ষককে টেনে হিস্ট্রি বের করেছে, অমুক সাংবাদিককে দালাল তাকমা দিয়ে তার চাকরিচ্যুত করেছে। কেন আপনি ভুলে গেছেন সেই সময় টেলিভিশনের সাংবাদিকদের তালিকা তৈরি করেছিল কে? হাসনাত আবদুল্লাহ। হুইজ হাসনাত আবদুল্লাহ? তারকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল? আপনি বলেন, সে কি গণমাধ্যম সংস্কার কমিটির নেতা ছিল? সে একটি দলের নেতা ছিল। তার কায়িক দায়িত্ব কি ওই টেলিভিশনের অফিসে গিয়ে এইভাবে অমুক দালাল আর অমুক ভালো, এইটা তার দায়িত্ব দেওয়া হয়েছিল? তাহলে ইন্টারিমের ঐক্যমত কমিশনের কাজ কী ছিল? ইন্টারিম সরকারি উপদেষ্টাদের কাজ কী ছিল? নাহিদ ইসলামের কাজ কী ছিল? মানে নাহিদ ইসলামের প্রক্সি ছিল হাসনাত আবদুল্লাহ, তাই না? নাহিদ ইসলাম তো তথ্য উপদেষ্টা ছিল। তথ্যের কতটুকু সংস্কার হয়েছে? মানে গণমাধ্যমের কি হয়েছে? সাংবাদিকদের সুরক্ষায় তিনি কি বাস্তবায়ন করেছিলেন? আজকে বড় বড় কথা বলেন, নিজের 6 মাসের হিসাবটা এখনও দিয়েছেন? তিনি বলেন তিনি নাকি ড্রাইভারের বেতন দিতে পারেন না, গাড়ির তেল নাকি কিনতে পারেন না। তো এইসব কথাবার্তা পাবলিক তো খায় না। আমার কথা হলো যে আপনি দায়িত্ব থাকাকালীন সময়ে 2টা টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দিলেন, তাই না? আপনিই তো প্রক্রিয়া শুরু করেছিলেন। কত টাকার বিনিময়ে এই 2টা টেলিভিশন চ্যানেল তারা আসলে লাইসেন্স পেয়েছিল? কত টাকা? সেটা আমরা কি জানতে চেতে পারি না? হাসিনার আইন ভালো না, অথচ হাসিনার আইনে আপনি লাইসেন্স দিয়ে দিলেন। মানে হাসিনা ভালো না, শুধু এই বিপ্লবী কথাবার্তা সারাক্ষণ বলতে আছেন, মানুষকে বিভ্রান্ত করতেছেন। সংবিধান মানেন না, ভালো কথা, না মানতেই পারেন, তো সংবিধান মেনে আপনি শপথ নিলেন কেন? মানে আপনি রাষ্ট্রপতিকে মানেন না, তো রাষ্ট্রপতিকে তার হাতে আপনি শপথ নিলেন কেন? বলেন আমারে। মানে মনে ছিল না, ওই সময় মনে ছিল না, পরে এসে আপনি মানে সব মনে পড়ে গেছে, আমি তো ভুল করে ফেলেছি। সুতরাং পলিটিক্সে একবার ভুল করলে ওই ভুলের খেসারত দেওয়া যায় না। তো জামাত এনসিপি এখন ভুলের মধ্যে আছে। তারা যদি রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি সরকারকে সহযোগিতা না করে, তারা যদি হট্টগোল সৃষ্টি করে, এই যে 3 মাস হট্টগোল করবে লং মার্চের নামে, এই 3 মাস জামাত এবং এনসিপি হট্টগোল করবে, ডিসেম্বরে হাসিনা নামবে নাকি, বাংলাদেশে ফিরবে, আওয়ামী লীগ নামবে। তার মানে কি আওয়ামী লীগকে ফেরানোর সমস্ত প্রেক্ষাপট তৈরি করতেছে জামাত এবং এনসিপি। এবং বাংলাদেশে যদি আওয়ামী লীগ কোনোভাবে কোনো ফরম্যাটে ফেরে, এর দায়টা জামাত এবং এনসিপিকে নিতে হবে। এবং জামাতের আমির তো সাধারণ ক্ষমা ঘোষণাই করেছিল। সুতরাং তারা, এবং সর্বশেষ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব কী বলেছে, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ যদি ফিরে আসে আমাদের কোনো আপত্তি নাই। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি মানে কি? আওয়ামী লীগ এখনও তাদের কাছে পলিটিক্যাল পার্টি। প্রধান নেতা করলেন ক্ষমা, সাধারণ ক্ষমা, আর দ্বিতীয় নেতা বললেন, মানে সর্বোচ্চ নেতা তিনি বললেন আসুক, আপত্তি নাই, পলিটিক্যাল পার্টি তারা। তো এই হলো তাদের ধ্যান ধারণা। এছাড়া যে ইলিয়াস মোল্লা, ফরিদপুরে 1 আসনের এমপি, সে কি বললো? সে বললো আওয়ামী লীগের লোকজন যদি আমাদের ভোট না দিত আমরা কি এমপি দিতে পারতাম? আমরা কি এত এমপি পাই? তার মানে কি? এছাড়া ওই যে চাঁপাইনবাবগঞ্জের আরেকজন বিখ্যাত জামাতের নেতা কি বললো, যে আওয়ামী লীগের লোকজন যদি এখন জামাতে যোগদান করে সমস্ত দায় দায়িত্ব আমাদের। তো আওয়ামী লীগের পুনর্বাসন তো জামাত ইসলাম করতেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপিকে আমরা নব্য ফ্যাসিস্ট বলবো, আর আওয়ামী লীগের নামটা আমরা মুখে নেব না। অথচ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি জামাতের এই আচরণগুলোই তো ফ্যাসিস্ট, তাই না? অমুককে বাদ দাও, তমুককে বাদ দাও, অমুক ভালো না, তমুক ভালো না। আরে ভাই, এই রাষ্ট্রের মানুষ, মানে আমরা তো তাই না? এই রাষ্ট্রের মানুষ কি ফেরেস্তা হয়ে গেছে নাকি? ভালো খারাপ মন্দ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর সবই আছে। তো এই মানুষগুলোর মধ্যে কিভাবে মোরালিটি শিক্ষাটা ঢোকানো যায় সেটি আমাদের সবাই মিলে ভাবতে হবে।
আপনি বিএনপির 6 মাসের মূল্যায়ন করেন, আপনার মূল্যায়ন মানুষ করতেছে না যে 6 মাসে আপনি কি করেছেন? গণঅভ্যুত্থানের সব থেকে সুবিধাজনক পার্টি হলো, সুবিধাভোগী পার্টি হলো আপনার এনসিপি, 2 নম্বরে জামাত ইসলাম। এবং ইন্টারিমের সময় সেই সুবিধাগুলো তারা ভোগ করেছে। নির্বাচনটা কেন চায়নি? একটাই মাত্র কারণ, যে কীভাবে প্রশাসনকে জামাতিকরণ, এনসিপিকরণ করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি থেকে শুরু করে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিল আপনার নাহিদ ইসলাম শিবিরের পরামর্শে নিয়োগ দিয়েছিল। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি নাহিদ ইসলামকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে তুমি তো এইভাবে সব ভিসি ওদের পরামর্শে নিয়োগ দিয়ে দিলা। তো সে একটু মানে হাসতেছিল, ভাই কি করবো, আমাদের তো লোকজন নাই। তো আসলে তো তাই, এনসিপি তো লোকজন নাই। এছাড়া আপনি যে বলেন যে প্রশাসন দলীয়করণ, তো ডাক্তার এই যে মোহাম্মদ এজাজকে কে নিয়োগ দিয়েছিল? আমি বা নাকি ভাই দিয়েছিল? তাকে তো নাহিদ ইসলাম নিয়োগ দিয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারির পরামর্শে, এবং ওইখান থেকে যা কামিয়েছে সেটার একটা বড় পার্সেন্টেজ এনসিপি দলীয় ফান্ডে দিয়েছে, তাই না? তো এই কাজগুলো তো হয়েছে। এই যে বিভিন্ন আপনার দপ্তরের কেন আপনার সেখানে উপদেষ্টা বানাইতে হলো? কেন হান্নান মাসুদ বন্দরের উপদেষ্টা হলো? আমাকে বলেন তো, বন্দর থেকে কত টাকার ভাগাভাগি হয়েছে? কেন সাদাবাজদেরকে প্রোটেকশন দেওয়া লাগলো? মানে এরা যা কামাইতো সাদাবাজি করতো, আওয়ামী লীগের বাসায় গিয়ে যা লুটপাট করতো, এরা ভাগ কি এনসিপি পাইতো? বলেন আমাকে, এনসিপি নিশ্চয়ই ভাগ পাইতো। তো এই ঘটনাগুলো তো মানুষ ভুলে গেলে হবে না। আপনি শহীদ উসমান হাদিকে সামনে রেখে আপনার রাজনীতি করেন। শহীদ উসমান হাদিই তো বলে গেছে যে এনসিপি দুর্নীতিবাজ, বলে নাই? এনসিপি দুর্নীতি করেছে, এগুলো বলে নাই শহীদ উসমান হাদি? উসমান হাদি এনসিপি 3টা অপরাধ চিহ্নিত করেছিল। প্রথমত এনসিপি দুর্নীতি করেছে, 2 নম্বর এনসিপি আওয়ামী লীগের মতন জুলাইকে কুক্ষিগত করেছে, যেমনিভাবে আওয়ামী লীগ 71কে কুক্ষিগত করেছিল। এনসিপি জুলাই ঐক্য বিনষ্ট করেছে। জামাত সম্পর্কে কি মন্তব্য বাকি আছে এনসিপির করা আমার বলেন তো? নাহিদ ইসলাম থেকে শুরু করে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি, জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, জামাত মানচিত্রের জন্য হুমকি, কত কথাবার্তা, জামাত সংস্কার চায় না, জামাত প্রতারণা করছে, নাহিদ ইসলাম নিজে বলেছিল। তার মানে এটা সংস্কারের জন্য। আজকে অনেকে বলে যে জামাতের সাথে আমাদের সংস্কারের মিলটা বেশি। তাহলে এত যাদের সাথে মিল, তাদের নিয়ে আপনার এত মন্তব্য কেন? এমনকি আরও প্রশ্ন তুলেছিল হাসনাত আবদুল্লাহ, জামাত ইসলাম কি ইসলামিক দল? এত প্রশ্ন করার পরে তাদের কাছ থেকে নির্বাচন করার জন্য টাকা নিতে হয়, তাদের কাছ থেকে আসন নিতে হয়, তাহলে এত কথা বলার তো দরকার ছিল না। আপনার সক্ষমতা যতটুকু ততটুকু বলেন। এই কথাগুলো আমি মনে করিয়ে দিচ্ছি যে এনসিপি কিন্তু জামাত সম্পর্কে এই কথাগুলো বলেছিল। এইটাই আসলে আমার অপরাধ, এবং এই জন্যই মানে এনসিপির লোকজন তারা একটু লজ্জা পায় যে রাশেদ ভাই বারবার আমাদের অতীতগুলো মনে করিয়ে দেয়। তো ভাই অতীত তো অতীতই, কিন্তু এই অতীত তো আপনারা অতীত রাখতেছেন না। আপনারা যে সময় বিএনপিকে ঘায়েল করবেন, বিএনপি সম্পর্কে মিথ্যাচার, প্রপাগান্ডা, হ্যাঁ, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতারণাকে পুঁজি করে লং মার্চ করবেন। গণভোট নিয়ে কি সবার মধ্যে ঐক্যমত ছিল না? কিসের উপর গণভোট হবে? এই যে উইথ নোট অফ ডিসেন্ট যে জুলাই জাতীয় সনদ, সেটার উপরে হবে। সেটা কি করেছিলেন? বিএনপির প্রস্তাবনা ছিল এরকম। আমি 30 সেকেন্ডে শেষ করি। দেখেন, ওই যে আমাদের নোট অফ ডিসেন্টটা ছিল না, নোট অফ ডিসেন্ট তো ছিল, আপনি আমাকে স্বাক্ষর করালেন, স্বাক্ষরের পরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলেন, সেখানে নোট অফ ডিসেন্ট নাই। তো প্রতারণা কী করলো অন্তর্বর্তীকালীন সরকার? আমি এনসিপিরও বলছি না, জামাতেরও বলছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির সাথে প্রতারণা করেছিল। তিনিই বলেছিলেন যে আপনাদের কার কতটুকু ভিন্ন মত আছে, কতটুকু ঐক্যমত আছে, সব ওয়েবসাইটে দিয়ে দেবো। তো বিএনপি ভিন্ন মত দিয়েছিল, এনসিপিও দিয়েছিল, এমনকি জামাত ইসলামও দিয়েছিল। তো এত জুলাই জাতীয় সনদ মানেন, নির্বাচনের আগে একজন নারী প্রার্থী কেন দিলেন না? এই যে ছায়া আপনি সরকার গঠন করেছেন, তাই না? সেখানে কি একজন নারীকে মন্ত্রিত্ব দেওয়া যেত না? সেখানে কি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেটা রাখা যেত না? একজনকে এই দায়িত্ব দেওয়া যেত না? কেন আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দিলেন না? কেন আপনি একজন নারীকে মন্ত্রী দিলেন না? তার মানে কি আপনি কি দেখাইতেছেন? এমনকি আপনি যে আপনার সাথে এনসিপি আছে না, তো অনেকে তো বলতেছে জামাতের ছায়া সরকার এনসিপি আউট, জামাতের ছায়া সরকার এবি পার্টি আউট। আপনার সাথে তো আরও অন্যরা আপনার উপর আস্থা বিশ্বাস রেখে আপনার সাথে আছে, ছায়া সরকার গঠন করেছেন সব নিজেদের লোক নিয়ে। তাও যদি শিববীর ভাইদের মতন ভালো 2-1টা পড়াশোনা জানা শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ রাখতেন, ভালো হইতো। ওই এমপিদেরকে রেখেছেন, 2জনকে দেখলাম টেকনোক্র্যাট কোটায় রেখেছেন। একজন তো আবরার ফাহাদের খুনিদের আইনজীবী ছিল। এখন আবরার ফাহাদের ভাই ফেসবুকে পোস্ট করেছে যে আইনজীবী আমার ভাইয়ের যারা হত্যাকারী সেই খুনিদের পাশে দাঁড়াইলো, আইনজীবী হইলো, সে নাকি এখন বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আইনমন্ত্রী বানিয়েছে। ভাই এটা তো হয় না। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু শিবির আহমেদের কাছে জানতে চাই। এবার আরেকটা জিনিস বলে শেষ করি, তারপর ভাইকে পর্যাপ্ত সময় দেন। সেটা হলো এই যে একজন দেখেন গুজব রটাইলো কি নিয়ে? গুম নিয়ে। 512 জন নাকি বিএনপি সরকার 6 মাসে গুম হয়েছে। তো এই গুজববাজ হামিদুর রহমান আজাদ ভাই, তাকে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। তো আইন শৃঙ্খলার কথা বলছেন, যদি প্রকৃতপক্ষে জামাত ক্ষমতায় যায়
এই আইনমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রী, এইটাই আপনাদের রুচিবোধ যে আবরার ফাদের খুনিদের পাশে যে দাঁড়াইলো, আইনজীবী হইলো, তাকে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনমন্ত্রী বানিয়ে দিলেন, আর যিনি গুম নিয়ে একজনের মিথ্যাচার করলেন, মানে গুজব ছড়াইলেন, তাকে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলেন। এইভাবে আসলে দেশ চালাইতে জামাত ইসলাম পারবে না।